বডি নেভার ফিলস ইনফেরিয়র, ইট ইজ দ্য মাইন্ড দ্যাট ফিলস ইনফেরিয়র। শরীর কখনোই নিকৃষ্ট অনুভব করে না, মনই নিকৃষ্ট অনুভব করে। লোগো স্পেসিফিকেশন বাদ দিয়ে বাইরে থেকে মোবাইল ডেস্কটপ দেখতে প্রায় একই রকম, কিন্তু কোনো মোবাইল কিংবা ডেস্কটপের কেমন কার্যক্ষমতা তা আমরা ব্যবহারের পর বুঝতে পারি। তেমনি দেহের গঠনের দিক থেকে সমস্ত মানুষ প্রায় একরকম, কিন্তু তাদের মনের গঠন আলাদা। একজন মানুষ যখন নিজেকে অর্থাৎ নিজের শরীরকে নিয়ে হীনমন্যতায় ভোগে, তখন তার মনই চিন্তা করে তার শরীর রোগা, মোটা, কালো, ফর্সা এইসব। মোবাইল ডেস্কটপ যেমন এক একটা ডাব্বা, তেমনি শরীরও এক প্রকার ডাব্বা। এই শরীররূপী ডাব্বার চলন, গমন, ব্যবহার সব কিছুই মনের ওপর নির্ভর করেই হয়ে থাকে। জন্মের সময় সমস্ত মানুষের পশুর মতো চেতনা শূন্য থাকে। ধীরে ধীরে তার জ্ঞান ও চেতনা বিকশিত হয়, অর্থাৎ মনের বিকাশ ঘটে। চেতনা শূন্য অবস্থায় যে মানুষটি নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগে, চেতনা বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে হীনমন্যতার ভাব দূর হয়ে যায়। চেতনা শূন্য অবস্থায় যে মানুষটি কালো বলে নিজেকে হীন ভাবত, সে যখন জানলো ডক্টর মার্টিন লুথার কিংকে, মোহাম্মদ আলীকে, নেলসন ম্যান্ডেলাকে, সেরেনা উইলিয়ামসকে, বারাক ওবামাকে, গান্ধীজিকে, তখন ধীরে ধীরে তার হীন ভাবনা চলে গেল। সে বুঝতে পারলো তারা কালো হয়েও পৃথিবীকে উন্নতির শিখরে নিয়ে যেতে পেরেছেন। তারা কালো হয়েও সম্মানের অধিকারী। সে জানলো তাদের কালো শরীর দিয়ে কোনো কাজ হয়নি, যা হয়েছে সবই তাদের সুন্দর মন দিয়ে। সে সমাজের কাছ থেকে দেহকে মাহাত্ম্য দেওয়া শিখেছে। বিখ্যাত মানুষরাও কালো বর্ণের জন্য লাঞ্ছিত হয়েছেন এবং এজন্য তারা লড়াইও করেছেন। কালো কিংবা ফর্সা হওয়ার কারণ শরীরের জিন, প্রাকৃতিক অবস্থা ইত্যাদি। কিন্তু সমাজের কিছু ভণ্ড মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কালো মানুষের ওপর পাপের বোঝা চাপিয়ে পুণ্যের নামে প্রচুর লুট করে, যাগযজ্ঞের নামে লুট করে। প্রাপ্য সম্মান ও প্রাপ্য স্থান না দিয়ে কালো মানুষদের বোকা বানানো হয়। যে মানুষ চেতনাকে গুরুত্ব না দিয়ে দেহকে গুরুত্ব দেবে, তার কাছে শরীরই সব কিছু। শরীরের যত্নের জন্য ন্যূনতম প্রয়োজন অবশ্যই জরুরি। স্বাস্থ্যের জন্য পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সঠিক পরিমাণে বিশ্রাম নেওয়া জরুরি। কিন্তু চেতনাকে শূন্য রেখে দেহকে সব কিছু মানা কখনোই উচিত নয়, কিন্তু আমরা দেহকেই গুরুত্ব দিয়ে থাকি। বিষয়টা এরকম, মোবাইল কিংবা ডেস্কটপের ডাব্বাকে গুরুত্ব দিচ্ছি, মোবাইল কিংবা ল্যাপটপকে বাইরে থেকে কীভাবে শো অফ করানো হয়েছে সেটাই দেখছি, আর স্পেসিফিকেশান দেখার কোনো ইচ্ছাই নেই। আমরা দেহকে মোবাইল কিংবা ল্যাপটপের ডাব্বার মতো ভাবতে পারি না। মনে করি মোবাইল ল্যাপটপের স্পেসিফিকেশান শরীরের ওপর আছে, যে কারণে সুন্দর গঠনের ফর্সা রঙের শরীরকে গুরুত্ব দিই, আর অপেক্ষাকৃত কম সুন্দর গঠনের কালো রঙের শরীরকে গুরুত্ব দিই না। আমরা সবাই জানি মনীষীরা তাদের জ্ঞান ও চেতনার জন্য বিখ্যাত, কখনোই গায়ের কালো, ফর্সা, মোটা রোগা হওয়ার জন্য নয়। সব কিছু জেনেও আমরা মিথ্যাকেই নিয়ে বেঁচে থাকি। 1000 কোটি মানুষ অতীতে মারা গেছেন, অর্থাৎ 1000 কোটি মানুষ আমাদের কাছে বেঁচে নেই। শুধুমাত্র চেতনার দিক থেকে বিকশিত মনীষীরাই আমাদের কাছে বেঁচে আছেন। গান্ধীজি, বিবেকানন্দ, ভগৎ সিং, আব্রাহাম লিঙ্কন, মারি কুরি, কবির দাস, ক্ষুদিরাম, কারোর দেহ আজ নেই, কিন্তু প্রত্যেকের চেতনা বিশ্ববাসীর কাছে বেঁচে আছে। যে দেহ পুড়ে ছাই হয়ে যায় মুহূর্তে, যে দেহ কেবল মাংসপিণ্ড, যে দেহের মধ্যে নোংরা জিনিসের সমাহার, সেই দেহের গঠন সাদা চামড়া দেখে আমরা বিমোহিত হয়ে যাই। সেই সামান্য দেহের ওপর নির্ভর করেই 99.99% বিবাহ সম্পন্ন হয়। সেই সামান্য দেহের ওপর নির্ভর করেই কাজের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। সুন্দর চামড়ার সুন্দর গঠনই বেশিরভাগ সময় অভিনয়, মডেলিংয়ে চান্স পায়। দেহ থেকে সম্পর্ক তৈরি করি আমরা, কিন্তু দেহ থেকে বাঁচতে পারি না, কারণ বাঁচতে হয় মানুষের মনের সঙ্গে, চেতনার সঙ্গে। সুন্দর গঠনের ফর্সা দেহ দেখিয়ে চেতনা শূন্য মানুষকে বশ করা যায়, কিন্তু চেতনাপ্রাপ্ত মানুষের কাছে সামান্য দেহের কোনো মূল্য নেই। সমাজে 99% মানুষ যেহেতু চেতনা শূন্য, তাই তারা সুন্দর গঠনের ফর্সা দেহ থেকে বশ হয়ে যায়। তারা ডিফল্ট সেটিং হিসাবে মনে করে নেয় সুন্দর গঠনের ফর্সা দেহ মানেই সুন্দর মনের অধিকারী। তাদের মনে প্রশ্ন ওঠে না, পৃথিবীর জন্য যারা অসীম করুণা, প্রেম, ভালোবাসা দিয়ে গেছেন, তারা কি প্রত্যেকেই সুন্দর গঠনের ফর্সা দেহের অধিকারী? সমস্ত বিখ্যাত খেলোয়াড়, বিজ্ঞানী, শিল্পী, রাজনীতিবিদ, দার্শনিক, মনীষীরা কি সুন্দর গঠনের ফর্সা দেহের অধিকারী ছিল? এই নিয়ে তারা প্রশ্ন করে না। যে দেহকে সাজানোর জন্য, যে দেহকে অন্যের কাছে আকর্ষণীয় করে তুলে ধরার জন্য জীবনের মূল্যবান সময়গুলো ব্যয় হচ্ছে,
সে দেহের প্রকৃত মূল্য জানলে আর আমরা এই সামান্য দেহের জন্য এত সময় ব্যয় করব না। যে সমাজ দেহকে সাজিয়ে গুজিয়ে পুতুল বানাতে চায় সেই সমাজের বিরুদ্ধে আমাদের প্রশ্ন ওঠে না। আমরা জানতে চাই না কেন আমরা দেহকে কৃত্রিম বস্তু দিয়ে ঢাকতে চাইছি। আমরা অন্যকে দেখি দেহকে নিয়ে মাতামাতি করতে, তাই আমরাও দেহকে নিয়ে মাতামাতি করি। স্বাস্থ্যের প্রয়োজনে জিমে যাওয়া অত্যন্ত জরুরি, কিন্তু জিমে শরীর ফলিয়ে যদি অন্যকে প্রভাবিত করার ইচ্ছা থাকে তাহলে তা নিজের সাথে অন্যায় করা। সমাজ পুরুষের থেকে মহিলাকে বেশি করে দেহকেন্দ্রিক করে তুলেছে। মহিলারা অন্যের দিকে ঠোঁটে মুখে রঙের পালিশ করছে। তারা ভাবছে এভাবেই নিজেদের সৌন্দর্য বর্ধন করবে। তারা সৌন্দর্য অর্থে দেহ চমকানো মনে করে। তারা চেতনাশূন্য পুরুষের কাছে শুনে থাকে দেহ পালিশ করে দেহের সৌন্দর্য বৃদ্ধি করতে হয়। সমাজে চেতনাশূন্য পুরুষের সংখ্যা বেশি, তাই তারা বেশিরভাগ পুরুষের কাছ থেকে জেনেছে দেহের সৌন্দর্য দেহের চামড়ার ওপর থাকে। তারা চেতনাযুক্ত মানুষের লেখা বই পড়েনি কিংবা তাদের কাছে শিক্ষাও নেয়নি, যে কারণে তারা জানে না প্রকৃত সৌন্দর্য তাদের জ্ঞান, তাদের কৌশল, তাদের চেতনার বিকাশ। তারা পুতুল সেজে নিজেদের সৌন্দর্য বাড়াতে চায়। তারা ভাবে এতে তারা স্বাধীন হচ্ছে। তারা বুঝতে পারছে না তারা কিভাবে পরাধীনতার অন্ধকারে ডুবে যাচ্ছে। মহিলাদের সমাজ জ্ঞানের কথা বলেনি, তারাও জ্ঞানকে গুরুত্ব দেয়নি। তাই আজ মহিলা বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিক, রাজনীতিবিদ, শিল্পীর সংখ্যা অনেক কম পুরুষের থেকে। ছোটবেলা থেকে মেয়েদের মাথায় পরিবার সমাজ ভরে দেয় মেয়েদের জন্ম হয়েছে দেহকে সৌন্দর্যায়ন করার জন্য, গর্ভধারণ করার জন্য, সন্তান লালন পালন করার জন্য, স্বামী সহ সমগ্র পরিবারের যত্ন আত্তি করার জন্য। সমাজ তাদের শেখায় না তারাও উঁচুতে উঠবে, তারা তাদের চেতনার সর্বোচ্চ বিকাশ ঘটাবে, মুক্তি বা স্বাধীনতার খোঁজ করবে। সমাজ তাদের পরাধীন করে রেখেছে, তারা তা বুঝতেও পারছে না। তারা বাড়ির চার দেওয়ালের মধ্যেই মুক্তির খোঁজ করছে। তারা ভাবছে তারা বাড়ির মালিক, সমাজের মালিক। কুয়োর ব্যাঙ ছোট কুয়োর মধ্যে নিজেকে সর্বেসর্বা ভাবে, কারণ সে বাইরের সমুদ্র দেখেনি, তাই সে জানে না বাইরের সমুদ্রে মুক্তির আনন্দ। বেশিরভাগ মহিলারও একই দশা। তাদের সমাজ বলেছে স্বামীর পায়ের নিচে স্বর্গের খোঁজ পাওয়া যায়, আর স্বামী পরমেশ্বর। তারা বাড়িতেই যখন স্বর্গ আর ভগবানের সন্ধান পেয়ে গেল, তাহলে আর বাইরে বেরিয়ে খোঁজ করে লাভ কি? তাদের সমাজ বলেছে। আর তারা সুশীলা, নম্র, ভদ্র মেয়ের মতো বিশ্বাসও করে নিয়েছে। মেয়েরা নিজেরাই নিজেদের ভালো বোঝেনি, নিজেদের জন্য প্রতিবাদ করেনি, নিজেরাই চায় না বাইরে রোদ জলে পরিশ্রম করতে। তারা সবসময় কোমল কোমল, নরম নরম স্বভাবের থাকতে চেয়েছে। প্রাচীন ভারতে গুপ্ত সাম্রাজ্যের সময়কাল 320 থেকে 550 অব্দের মধ্যবর্তী। ইতিহাস থেকে জানা যায় ওই সময় থেকে সতীদাহ প্রথা চলে আসছে। কিছু ভোগবাদী হিন্দু সম্পত্তি ভোগের লালসায় বিবাহিত মহিলাদের মাথায় প্রবেশ করিয়ে দিয়েছিল সতী হতে হলে স্বামীর চিতায় জীবন্ত পুড়ে মরতে হবে। কিছু স্ত্রী তো ভণ্ড হিন্দুদের কথা শুনে ড্যাং ড্যাং করে চিতায় জীবন্ত পুড়ে মারা গেল। আর যারা চিতায় উঠতে চাইতো না তাদের জোর করে চিতায় ফেলে দেওয়া হতো। তাদের কান্না বাইরে না শোনার জন্য কাঁসর ঘণ্টা বাজানো হতো। মহিলা নিজেদের ওপর হয়ে যাওয়া নারকীয় অত্যাচারের বিরুদ্ধে কিছুই করতে পারলো না। পরবর্তীকালে পুরুষ রাজা রামমোহন রায়, পুরুষ লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সাহায্যে এই নারকীয় প্রথার বিলোপ ঘটাতে হলো। সতীদাহ প্রথা আজ নেই, তাই আমরা আজ সতীদাহ প্রথাকে নারকীয় প্রথা বলতে পারছি। কিন্তু যদি আজ সতীদাহ প্রথা থাকতো তবে সতীদাহ প্রথা নারকীয় হতো না। সতীদাহ প্রথার বিরুদ্ধে কথা বলার সাহস থাকতো না। রক্তলোলুপ ধর্মধ্বজধারীরা বিধবা স্ত্রীদের সতী হওয়ার, স্বর্গ পাওয়ার গল্প বলে লোভ দেখিয়ে খুন করে দিয়েছিল। আজ সমাজ মহিলাদের স্বামীর পায়ের নিচে স্বর্গ খুঁজতে বলছে, তারা খুঁজেই চলেছে। স্বামীকে শিব মানতে বলছে, তারা মেনেই চলেছে। তাদের সেদিনও যেমন যোদ্ধার কোনো প্রশ্ন ছিল না, আজও পরাধীন থেকেও প্রশ্ন নেই। স্বামী যদি পরমেশ্বর হয়, শ্বশুর শাশুড়ি যদি বড় দেবদেবী হয়, বাড়ি যদি স্বর্গ হয়, তাহলে মহিলাদের ম্যারিটাল রেপ, আগুনে পুড়িয়ে বিষ খাইয়ে মারার ঘটনা ঘটতো না। শুধুমাত্র মহিলাদের ওপর অত্যাচার হয় না, কমজোর পুরুষ কিংবা শিশুদের ওপরও অত্যাচার হয়। মহিলাদের ওপর বেশি অত্যাচার হয় কারণ মহিলারা দেহকেন্দ্রিক জীবনযাপন করে। তারা জ্ঞানের বিকাশ ঘটায় না, স্বামীর জ্ঞানে জীবন চালাতে চায়। চেতনার বিকাশ ঘটায় না, দেহের ক্ষমতা বাড়াতে চায় না। স্বামীর দেহের শক্তিকেই নিজের দেহের শক্তি মনে করে, অথচ বেশিরভাগ সময় স্বামীর দ্বারাই তারা অত্যাচারিত হয়ে থাকে। কমজোর হওয়ার কারণে তাদের অত্যাচার করতে সুবিধা হয়। স্বামী যারে ক্যারাটে কুম্ফু, আমি স্ত্রী, আমি কিছু জানি না, আমি শুধু মার খেতে জানি, দেহকে কোমল করতে জানি, দেহকে কমজোর করতে জানি। স্ত্রীদের মধ্যে সমাজ ধারণা বসিয়ে দিয়েছে যে স্ত্রীকে স্বামী মারে তাকে স্বামী ভালোবাসে, যে স্ত্রীকে স্বামী মারে না তাকে স্বামী ভালোবাসে না। স্ত্রীরা যে কারণে ভালোবাসার ঘাটতি দেখলে মার খেতে পিছোবা হয় না। সেজন্য দুঃখের সঙ্গে বিদ্রুপ করে একজন বিখ্যাত মনীষী বলেছিলেন, বাংলার স্ত্রীদের মারা স্বামীর জন্মগত অধিকার। যে মহিলা উন্নত শিক্ষায় শিক্ষিত, যে দেহচর্চা নিয়ে ব্যস্ত থাকে না, যে খেলাধুলায় উচ্চতম স্থান দখল করে, যে শিল্পকলায় পারদর্শী, যে রাজনীতির উঁচু স্তরে প্রতিষ্ঠিত, সে মহিলাকে পুরুষরা কিংবা সমাজ বুদ্ধু বানাতে পারে না।
সেজন্য বহু পুরুষ মানুষ চায় কম বুদ্ধির মহিলা, যাদের ওপর তারা বিভিন্ন রকমের অত্যাচার করতে পারবে। তারা দেহভোগের জন্য কোমল কোমল সুন্দর দেহের অধিকারী আর চেতনা শূন্য মহিলা চায়, যাতে সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করে। মেয়েরা ইতিহাস থেকেও শিখতে চায় না। মেয়েরা জানে ইতিহাসের সতীদাহ প্রথার কথা, তারা খেয়াল করে না আজও সতীদাহ প্রথা চলছে অন্য রূপে। আজ সতী প্রথা ভ্রূণ হত্যা রূপে চলছে। সতীদাহ প্রথাতে সবার সামনে হত্যা করা হতো, আর এখন ভ্রূণ হত্যা সবার আড়ালে করা হয়। এ ধর্মের মেয়েকে অন্য ধর্মের ছেলে মেরে ফেললে চারদিকে চিৎকার ওঠে, কি হয়ে গেল, কি হয়ে গেল। আর বাড়ির মধ্যে কোটি কোটি মেয়ে জন্ম মুহূর্তে মারা গেল, সেদিকে কারোর খেয়ালই নেই। কন্যা ভ্রূণ হত্যা তো হত্যাই। যে স্বামী যে পরিবারে কন্যা সন্তান হত্যা করতে পারে, সে সমাজে যে কোনো নারকীয় ঘটনা ঘটতে পারে, এতে অবাক হওয়ার কিছু নেই। মহিলার মদতে কিংবা চোখের সামনে কন্যা সন্তানের হত্যা হচ্ছে, তবুও তারা প্রতিবাদ করছে না স্বার্থের কারণে। তবুও গর্ভধারণ করতে অস্বীকার করছে না স্বার্থের কারণে। যে মানুষ কন্যা সন্তান হত্যা করতে পারে, পশু পাখি হত্যা করতে পারে, সে মানুষ পৃথিবীর পক্ষে বিপজ্জনক। আমরা অন্যায়কে অন্যায় স্বীকার করি তখনই যখন অন্যায়টা অন্য কেউ করে। নিজেরাও যে অন্যায় করতে পারি একথা ভাবতে পারি না, অহংকারে চোট লাগে। চেতনাশূন্য অবস্থায় যে কোনো মানুষই অন্যায় করে। চেতনা প্রাপ্তির মাধ্যমে ধীরে ধীরে নিজেদের খারাপ গুণগুলোকে কমিয়ে ফেলে। আমরা অনেকে স্বামী বিবেকানন্দের কথা বলি। আমরা বলি স্বামী বিবেকানন্দ সিগারেট মাছ মাংস খেয়েও ধার্মিক, তাহলে আমরাও পশু পাখি মেরে খেয়ে ধার্মিক থাকব। স্বামী বিবেকানন্দ তার লেখনীতে বলেছেন তিনি বহু খারাপ অভ্যাস ছেড়েছেন এবং সিগারেট ও মাছ মাংস খাওয়াও ছেড়ে দেবেন। তিনি তার এই সব অভ্যাসকে বাঁচিয়ে রাখতে চাননি, এই সব অভ্যাসকে ছেড়ে দিতে চেয়েছেন। আরও কিছুকাল বাঁচলে হয়তো তিনি এগুলো ছেড়েও দিতেন। জন্মের সময় থেকে ননভেজ খাওয়া অভ্যাস থাকলে সেগুলো ছাড়তে সময় লাগে। তবে খারাপ গুণ তো খারাপ গুণ, সে ভালো মানুষ করুক আর খারাপ মানুষ করুক। স্বামী বিবেকানন্দ হাজার রকমের ভালো কাজ করেছেন, কিন্তু সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। আমরা শুধুমাত্র তার খারাপ কাজগুলো নিয়ে মেতে থাকি, যাতে আমরা তার খারাপ কাজগুলো দেখে নিজেরাও খারাপ কাজ করতে পারি। সিগারেট রুগীর জন্যও খারাপ আর ডাক্তারের জন্যও খারাপ, কিন্তু আমরা স্বীকার করি না। আমরা বলি আমরা ডাক্তারের দেখে শিখেছি, ডাক্তার ভালো, ডাক্তার সিগারেট খাচ্ছে, অর্থাৎ সিগারেট ভালো জিনিস, আমরাও খেতে পারি। আমরা সমাজ থেকে শিখেছি পণপ্রথার বিষয়ে, কন্যা ভ্রূণ হত্যার বিষয়ে। সমাজ থেকে শিখে আমরাও পণপ্রথা বাঁচিয়ে রাখছি, কন্যা ভ্রূণ হত্যা চালিয়ে যাচ্ছি। আমরা পণপ্রথা কন্যা ভ্রূণ হত্যা বাঁচিয়ে রাখছি বলে এগুলো ভালো এমন ব্যাপার তো নয়। কিন্তু আমাদের মিথ্যে অহংকার থাকে, আমার সমাজ মানে আমারই সমাজ, আমি কিভাবে ভুল হতে পারি, এ তো সম্ভব নয়। এই অহংকারীদের অহংকার ভেঙে সতীদাহ প্রথা বন্ধ করতে রাজা রামমোহন রায় সহ তার অনুগামীদের ভীষণ লড়াই করতে হয়েছিল। মলমূত্র তো বজ্র পদার্থ, সবার কাছেই বজ্র পদার্থ, কিন্তু না, আমাদের অহংকার আমার মলমূত্র, আমার সমাজের মলমূত্র বজ্র পদার্থ হতে পারে না। সেগুলো অমৃত সমান, সেগুলোকে বাঁচিয়ে রাখতেই হবে। কন্যা সন্তানকে লালন পালন করে বড় করতে হবে। সমাজ শিখিয়েছে কন্যা সন্তানকে নজর দিয়ে রাখতে হবে। সমাজ শিখিয়েছে তারা স্বনির্ভরশীল হতে পারে না, তারা অন্যের দায়িত্ব নিতে পারে না। সমাজ বলেছে তাদের বিয়ে দেওয়ার জন্য প্রচুর টাকা জমা করতে হবে, অর্থাৎ এক কথায় কয়েক বছরের মধ্যে প্রচুর খরচ হয়ে যাবে, আসবে না কানাকড়িও। তার চেয়ে ভালো 5-10 হাজার টাকা খরচ করে ভ্রূণ ছেলে না মেয়ে গর্ভে থাকা অবস্থায় জেনে নিয়ে মেয়ে হলে ভ্রূণ অবস্থায় মেরে ফেলি। আমরা যেহেতু বয়সকালে দেখবে কে এই স্বার্থে সন্তানের জন্ম দিই, অতএব যেখানে স্বার্থ নেই সেদিকে গিয়ে লাভও নেই, কন্যা সন্তান জন্ম দিয়ে লাভ নেই। বাইরে সন্তানের প্রতি ভালোবাসা দেখাবো, অন্তরে থাকবে স্বার্থ। বাবা মা হয়েছি মানে যা ইচ্ছা তা করতে পারি, আর এই রকম লক্ষ লক্ষ বাবা মাকে দেবদেবী হিসাবে পুজো করি আর কৃষ্ণ রামকে ভুলে যাই। সেক্স করলে সন্তান জন্ম দেওয়া যায়, বাবা মা থোড়ি হওয়া যায়। বিয়ে করলে স্বামী স্ত্রী হওয়া যায়, থোড়ি চেতনার বিকাশ ঘটানো যায়। মেয়েরা যতদিন আন্তরিক বিকাশ না ঘটিয়ে দেহের রূপচর্চা করতে ব্যস্ত থাকবে, ততদিন তারা পরাধীন, লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত থাকবে। তারা মনের বিকাশ ঘটায় না, সেজন্য মনে হীন ভাবনা জন্মায়। মন অন্যকে দেখে ছোট বড় কল্পনা করতে থাকে। মনের আন্তরিক বিকাশ না হওয়ার জন্য একের পর এক তুলনা করতে থাকে। মনের অসুখ না সারিয়ে দেহ পালিশ করতে ইচ্ছে করে। মন থেকে সমস্যা তৈরি হয় বোঝা যায় না, ভাবে দেহ থেকে সমস্যা তৈরি হচ্ছে। একজন ব্যক্তি মন থেকে হীন থাকলে অন্যের সাথে তুলনা করে, কিন্তু মনে চেতনার বিকাশ ঘটলে সে অন্যের প্রশংসার ওপর নির্ভর থাকে না, অন্যের প্রশংসা নিন্দা তাকে প্রভাবিত করতে পারে না। তাকে কেউ দেহ সৌন্দর্যকে প্রকৃত সৌন্দর্য বললে সে বিচলিত হয় না, কারণ সে জানে প্রকৃত সৌন্দর্য কোথা থেকে আসে। তার বডিকে আঘাত দেওয়া যায় কিন্তু মনের ওপর কোনো প্রভাব পড়ে না। চেতনা শূন্য অবস্থায় তাকে কটু কথা শোনালে মনের দিক থেকে ভেঙে পড়তো, আর চেতনা প্রাপ্তি হওয়াতে
সে কটু কথাকে গুরুত্বই দেয় না। সে মনে মনে বলে, তোমায় যা খুশি বলতে ইচ্ছা করে বলে নাও, আমি তো মন থেকে শক্তিশালী, তুমি আমার মনে কোনো প্রকার দুঃখ দিতে পারবে না। আমি সুখেও বিচলিত হব না, দুঃখেও বিচলিত হব না, তোমার যা করার আছে করে নাও।